আবারও হাতির তাণ্ডবে পথ অবরোধ। ঝাড়গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঝাড়গ্রামের সাঁওতাল ডিহার ঘটনা, হাতির হানায় রীতিমতো জেরবার গ্রামবাসীরা। চাষের জমি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিবাদ করেন তারা। বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজু, রীতিমতো ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। আমরা তো সেই বিক্ষোভের ছবিটা দেখতেই পাচ্ছি। কি দাবি তাদের, এই মুহূর্তে কি চাইছেন তারা? দেখো, প্রথমে তো বলে রাখি যে প্রায় বিঘের পর বিঘের ফসল নষ্ট করেছে হাতিতে। গতকাল যেভাবে রাতভর তাণ্ডব করেছে তাতে গ্রামের চাষিরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আজ সকাল থেকেই এই সাঁওতাল ডিহার যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক অবরোধ করেন তারা। সকাল 9টা থেকে সেই অবরোধ শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেই অবরোধ চলছে। তাদের দাবি রয়েছে বন দপ্তরের তরফ থেকে যাতে এই হাতিগুলোকে অন্যত্র সরানো হয় এবং যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ যাতে তাদেরকে দেওয়া হয়, তার জন্যই তারা মূলত এই রাস্তা অবরোধ করেছেন। এর আগেও দেখা গেছে এই এলাকায় হাতি তাণ্ডবের ব্যাপক ক্ষতি হয়েছে, মানুষের বাড়িঘর ভেঙেছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত অনেক মানুষই রয়েছে যাদের এখনো পর্যন্ত বাড়ির ঠাঁইটুকুও হয়নি, কারণ তাদেরকে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল বাড়ি করে দেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে আজও বঞ্চিত থাকতে হয়েছে। আর এবারের যে হাতির হামলা, তাতে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে যে ফসলের ক্ষতি হয়েছে এবং বাড়িঘর ভেঙেছে, সেই সমস্ত দাবি নিয়েই রাস্তা অবরোধ করেছেন গ্রামের মানুষজন। তাদের বক্তব্য, যতক্ষণ না বন দপ্তরের কর্তারা এসে তাদের সাথে কথা বলবেন ততক্ষণ তারা পথ অবরোধ তুলবেন না। ধন্যবাদ রাজু। হাতি মোটামুটি কাল রাত্রে ঝিঙ্গা বরবটি খেয়ে নিয়েছে। মোটামুটি ধরো 40 থেকে 50 বিঘা মোটামুটি খাইছে। তো লোহাশুলি বিলের যেমন লোকজন আসে হুলাফাটি আসছে, খেলা তারা কোনো খাল কুয়ার কেন দিচ্ছে, কিন্তু আমাদের দিকের কোনো স্টেপেই নেই। ক্ষয়ক্ষতি বিশাল পরিমাণে করছে। 40+ হাতি ছিল। এখন অবরোধ চলবে যতক্ষণ না প্রশাসন কিংবা ফরেস্ট দপ্তর থেকে আমরা কোনো রকম সহায়তা পাই। বাঁকড়াবিট কোনো রকমই পদক্ষেপ নেয়নি। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর ঘরের ভিতরে লুকিয়ে রয়েছে বিশাল আকার পাইথন। কোথায় লুকিয়ে রয়েছে দেখুন সেই ছবিটা। ঘরের চালে বিশাল আকার পাইথন দেখে পিলে চমকে ওঠার জোগাড়। দেখাবো না, যা দেখার এখনই দেখেন। ময়নাগুড়ির ব্যাংকান্দি গ্রামে ঘটনা। পরে বনকর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে। বিশাল আকার পাইথন দেখুন। দেখাবো না, যা দেখার এখনই দেখেন। আজ সকালে ভয়ঙ্কর এই দৃশ্যের সাক্ষী থাকলেন জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্যাংকান্দি গ্রামের বাসিন্দারা। গত কয়েকদিন ধরেই একের পর এক অজগর উদ্ধারের ঘটনা ঘটছে ময়নাগুড়িতে, আর এবার একেবারে গোয়াল ঘরের চালে এই বিশাল আকার অজগর, যা দেখে রীতিমতো পিলে চমকে যাওয়ার অবস্থা এই পাড়ার বাসিন্দাদের। আমি ঘরে আসিয়া ঢুকলাম, কি এখানে এই সাপ, অজগর সাপ। তখন আমি দৌড়ায় বার হয়ে চলে গেলাম ঘর থেকে। এই গোয়াল ঘরে একটি অজগর সাপ ঢুকে যায়, তারপরে সেখান থেকে আমাদের কাছে খবর আসে। সাপটিকে আমরা সুরক্ষিতভাবে উদ্ধার করি এবং এটা আমরা রামসাই মোবাইল স্পটের হাতে তুলে দিই। এখন তো বর্ষা, সাপের যে বাসস্থান সেগুলোতে জল ঢুকে যাচ্ছে, এই কারণে হয়তো তারা নিরাপদ আশ্রয়ের জন্য কোনো মানুষের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। কুলতলিতে ফের বাঘের হানায় মৃত্যুর ঘটনা ঘটেছে। বাঘের হানায় মৃত্যু হয়েছে পেটকুল চাঁদ এলাকার বাসিন্দার। সুন্দরবনের বানচাপড়ির জঙ্গলের কাছে এই অঘটন। রাতে অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অর্পণ, কিভাবে ঘটলো এই অঘটন? দেখো, গত রবিবার 6 জন মৎস্যজীবী তারা সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান। গতকাল যখন তারা মাছ কুড়াচ্ছিলেন সেই সময় হঠাৎ বাঘ আক্রমণ করে এবং এই ঘটনায় আবু আলী মোল্লা তাকে বাঘ এসে আক্রমণ করে এবং তার সঙ্গে থাকা মৎস্যজীবীরা তাকে বাঁচাবার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে বাঘ তাকে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। এরপরে তাদের আর সাহস হয়নি সেই জঙ্গলে ঢুকে এই মৎস্যজীবীকে উদ্ধার করা। তারা তড়িঘড়ি বন দপ্তরকে খবর দিয়েছেন। ইতিমধ্যে বন দপ্তরের আধিকারিক এবং
তার সঙ্গে মৎস্যজীবী সংগঠনের কয়েকজন সদস্য তারা জঙ্গলের মধ্যে তল্লাশি শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি এবং যেটা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে যে রবিবার দিন তারা যখন বাড়ি থেকে যখন যান তাদের কাছে বৈধ কাগজ ছিল, কিন্তু কিভাবে এই বাঘের আক্রমণ তা তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি এই যে মৃতদেহ সেটা উদ্ধার করার জন্য ইতিমধ্যেই জঙ্গলে তল্লাশি শুরু হয়েছে। এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনার খবর আসার পরই স্বাভাবিকভাবেই গ্রামে একটা শোকের ছায়া নেমে এসেছে। এর পাশাপাশি মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে তারাও একটি টিম তারা ইতিমধ্যেই রওনা দিয়েছে তার মৃতদেহ উদ্ধারের জন্য। মিমি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অর্পণ, অনেক ধন্যবাদ তোমায়। ফোন করেছিল, বললো আমরা গুণ শেষ হয়ে গেছে, বাড়ি যাব। তারপর আমি জানতেছি যে ওনার লোক হইতে তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, গ্রামের মানুষ খবর। আর এবার দেখাবো দিনহাটার একটা স্কুলের ছবি। আচ্ছা ভাবুন, দুটো ঘর রয়েছে, সেখানে 5টা ক্লাসের পড়াশোনা কিভাবে সম্ভব? নিশ্চয়ই মনে হচ্ছে তো এই কথা শোনার পর, কিন্তু এটাই হচ্ছে দিনহাটার এই স্কুলে, ঠিক এটাই ঘটছে। দুটো ঘর রয়েছে আর ক্লাস চলছে 5টা ক্লাসের। স্বাভাবিকভাবেই পড়ুয়ারা সমস্যায়। দিনহাটার চকিয়ারপাড়া স্টেট প্ল্যান বিদ্যালয়ের এই ছবিটা শুভঙ্করের কাছ থেকে জানবো। শুভঙ্কর, কতদিন ধরে এভাবে ক্লাস চলছে? স্বাভাবিকভাবে তো সমস্যায় পড়ুয়ারা। সুরাহা কবে পাবে তারা? কিভাবে তারা ভালোভাবে ক্লাস করতে পারবে? হ্যাঁ সোনিয়া, দেখো গত বছর অর্থাৎ 2023 সালের মে মাসে একটা ঝড় হয়। সেই ঝড়ে এই চকিয়ারপাড়া স্টেট প্ল্যান প্রাইমারি স্কুলের 3টে ক্লাসরুম একসাথে ছিল, তার ঘরে চাল উড়ে যায় এবং এরপর থেকেই দুটো ঘরে 5টি ক্লাস চলছে। ফলে এই যে একই সঙ্গে একই ঘরে একাধিক ক্লাস, ফলে এই যে পঠন পাঠন, সেই পঠন পাঠনে ব্যাঘাত হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে একাধিকবার শিক্ষা দপ্তরে অভিযোগ জানানো হয়েছে, লিখিতভাবে আবেদন জানানো হয়েছে, কিন্তু 1 বছর হতে চললো, এখনও গোটা বিষয়টি নিয়ে কোনো সমস্যার সমাধান হয়নি। ফলে ওই একই ক্লাসের মধ্যে একাধিক ক্লাস চলছে, পড়ুয়াদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। যদিও শিক্ষা দপ্তর জানিয়েছে, গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সেখান থেকে অনুদান এলেই সেই ঘরের চাল সংস্কার করা হবে। সোনিয়া, বেশ শুভঙ্কর। আমাদের ক্লাসরুমে যে সমস্যা হলো সেটা গত বছর মে মাসে 2023 সালের মে মাস নাগাদ আমাদের একটা ক্লাসরুম সেটা সম্পূর্ণভাবে উড়ে যায়। এই কারণে আমাদের 1 থেকে 5 পর্যন্ত 6টা ক্লাস আছে, কিন্তু এখন ক্লাসরুম আমাদের দুটো, তাই দুটো রুমের মধ্যে 6টা ক্লাস এইভাবে নেওয়া হচ্ছে এবং বাচ্চাদের একসঙ্গে ক্লাস নিচে খুবই সমস্যা দেখা যাচ্ছে এবং আশ্বাসও দেওয়া হলো যে তড়িঘড়ি ঠিক করে দেওয়া হবে, কিন্তু এ যাবৎ কোনো কিছু হয়নি। আর এবার আপনাদের জানাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন কোন রকম দুর্নীতি টলারেট করা হবে না, একেবারে জিরো টলারেন্স। এবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেল বেআইনি নির্মাণ একই, আর তাতে পুরসভা মিউটেশন করলো কিভাবে? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠছে, কারণ এই ঘটনাই ঘটেছে। বেআইনি নির্মাণে মিউটেশন পুরসভার তরফ থেকে। পুরুলিয়ার 23 নম্বর ওয়ার্ড, সেখানেই কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়েছে কেউটে। গোটা বিষয়টা ঠিক কি হয়েছে ইন্দ্রর কাছ থেকেই জানবো। ইন্দ্র, কিভাবে এই ঘটনা ঘটলো? একে তো বেআইনি নির্মাণ, কারা এই কাজ করলো এবং মিউটেশন কিভাবে হলো? দেখো সোনিয়া, একেবারেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ আসে এবং স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এবং তদন্তে নেমে পুরুলিয়া বর্তমান পৌরসভার চেয়ারম্যান তিনি জানতে পারেন গত বোর্ডের চেয়ারম্যান বা গত বোর্ড এই বেআইনি নির্মাণ একেবারে যেতে G+4 অনুমতি ছিল, G+5 বিল্ডিং তৈরি করেছে এবং তাতে নিউটেশন দেওয়া হয়েছে। ফলে এই যে বেআইনি নির্মাণ তাতে একেবারে হাত রয়েছে পুরুলিয়া পৌরসভার গত বোর্ডের এবং এতে একেবারেই বেশ কয়েকবার তদন্ত হয়, কিন্তু তদন্ত ধামাচাপা পড়ে যায়, যে অর্থে পৌরসভার নাম জড়াচ্ছে। একদিকে তারাই নিউটেশন দিচ্ছে, অন্যদিকে তারা বলছে বেআইনি নির্মাণ। ফলে পৌরসভার সাথে যুক্ত রয়েছে এই বেআইনি নির্মাণের সাথে একটা সংযোগ রয়েছে, তা একেবারেই প্রমাণিত। তেমনটাই ইঙ্গিত দিয়েছেন বর্তমান পৌরপিতা বা বর্তমান পৌরসভার চেয়ারম্যান। তিনি তদন্ত শুরু করেছেন, তিনি যাবতীয় রিপোর্ট দেবেন এবং এই যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণে কিভাবে নিউট্রিশন দেওয়া হলো বা না দেখে কেন দেওয়া হলো, কারা কারা জড়িত রয়েছে, স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন উঠছে। বেশ 2017 সালের জানুয়ারি মাস থেকে এটা কমপ্লেন জানিয়ে আসছি বিভিন্ন জায়গায়। চিফ মিনিস্টারের কাছে 2020 সালে চিঠি পাঠিয়েছিলাম, যখন দিদিকে বলো বলে একটা উনি বললেন, তখন আমি চিঠি পাঠিয়েছিলাম। তারপরে ওখান থেকে অবশ্য 6টা চিঠি দিয়েছিল,
কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো অ্যাকশন সেটা নেয়নি গো। এই কয়েকদিন আগে যখন এখন চারিদিকে নিয়ে এটা হইচই হয়েছে, তখন একটা চিঠি ওইটা রিমাইন্ডার পাঠিয়েছিলাম। ওইটা রিমাইন্ডার পাঠাতে এখন চিফ মিনিস্টার আপনার সেটাকে নবান্ন থেকে অ্যাকশন নিয়েছে। আমাকে নবান্ন থেকে ফোনও করেছিলেন, সেই আইনগুলো ভঙ্গ করে কোনো রাজ্যের মধ্যে না এনে সব বিল্ডিংগুলো হয়েছে আপনার। 2016 সাল মানে তো আমি ছিলাম না, আর 2018 সালে উনি এক্সটেনশন সাবমিট করেছিলেন। বিষয়টা সম্পূর্ণ বিগত বোর্ড থেকে হয়ে আসছে। আমাদের যা স্যাংশন, সেই স্যাংশন বহির্ভূত বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে আছে। যেখানে পৌরসভা ইলিগেল কনস্ট্রাকশন বলছে, যেখানে পৌরসভা স্টপ অর্ডার দিচ্ছে, সেখানে আবার পৌরসভা মিউটেশন দিয়ে ফেলেছে। পৌরসভাকে মিসগাইড করেছেন জয় সিনহা, যিনি ডেভেলপার, সেই নিয়ে ওনাকে শোকজ করা হবে। সেই সঙ্গে আমরা টোটাল ইউডিএমএ ডিপার্টমেন্টের মাধ্যমে সিএমআরওতে আমরা টোটাল রিপোর্ট পাঠাচ্ছি। ডিপার্টমেন্ট যেভাবে সিদ্ধান্ত জানাবেন, ইনস্ট্রাকশন দেবেন, সেইভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকব।